আ আমরা দেখো এটা জানি বা বুঝি প্রত্যেকেই যে যে কোনো কাজ করতে গেলে মানে কাজটা হতে পারে বা যে পড়ানো, কাজটা হতে পারে যে ডাক্তারি করা, হতে পারে যে বাসন মাজা, এমনকি প্রত্যেকটা কাজের জন্য একটা বিশেষ ধরনের স্কিল লাগে। যেকোনো মানে আনস্কিলড জব যেগুলোকে আমরা বলি তার জন্যও কিন্তু একটা মিনিমাম স্কিল লাগে। এবারে এই যে কন্ট্রোভার্সি জোন, আমরা যারা কন্ট্রোভার্সি করি এখানে এসে কেউ মনে করে যে এই কাজটা বোধহয় এই কাজটা করবার জন্য মানে এটা কোনো কাজই নয় ইনফ্যাক্ট। এই ক্যামেরা খুলে বসলাম, একটা সেজেগুজেই বসি আর না সেজেই বসি সিম্পলভাবে। যা হোক তা হোক কিছু বললাম, কারো একটা নামে বললাম, মানে যার নামে যতটা পারা যায়, যাকে আমার পছন্দ না বা আমি কেউ আমাকে পে করছে, আমি কোনো একটা পে প্যাকেট পাচ্ছি কোনো সোর্স থেকে, তার জন্য আমি সেই যার নামে বলতে বলা হচ্ছে আমি ক্যামেরা খুলে তার নামে যা নয় তাই জাস্ট বলে গেলাম, এবং দ্যাট ইজ কল্ড কন্ট্রোভার্সি। এরা মনে করে এই ধরনের মানুষ আসলে যাদের বাসন মাজার জন্য যে স্কিলটুকু দরকার সেটাও নেই, অথচ সে মনে করছে যে আমি বোধহয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছি। এবং তাকে নিয়ে স্বাভাবিকভাবে সে যখন কতগুলো 5 রকম বাজে কথা বলে বেড়াচ্ছে কোনো একটা বিশেষ মানুষ বা একটা বিশেষ ফ্যামিলিকে নিয়ে, ইভেন বাচ্চা একটা 5 বছরের নিচের বাচ্চা তাকে বলছে বখাটে হয়ে যাচ্ছে, তার বাবা তাকে বখাটে বানাচ্ছে। যদিও আমরা যারা বাকিরা কন্ট্রোভার্সি করি বা লাখ লাখ দর্শক রয়েছেন তাদের কারুরই এটা কখনো মনে হয়েছে কেউ বলবে এসে ওয়াইটিতে এসে আমার কমেন্ট বক্সে এসেই বলুক, বা যাকে নিয়ে বলা হচ্ছে কোনো দিন তার কমেন্ট বক্সেও দেখিনি। ভুল করেও তার যত শত্রুই হোক কেউ বলেনি যে বাচ্চা বখাটে হয়ে যাচ্ছে অথবা তার বাবা তাকে বখাটেমি শেখাচ্ছে, বখাটে হতে শিক্ষা দিচ্ছে। অথচ এই যে মহিলা, যাকে ভদ্র মহিলা তো বলতে পারবো না, এই যে জালানদীপের মাসি, এই যে বুড়ি, ইনি হচ্ছে নিজেই বলেন যে আমি কোনো ভিডিও দেখি না কারুরই ভিডিও না দেখে সে কী করে কন্ট্রোভার্সি করছে, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় কথা, কারুর হয়ে সে এসেছে কথা বলতে, কারুর হয়ে আসতেই পারে, সেটা কোনো অন্যায় কাজ নয়, বলতেই পারে। কিন্তু তাকে সাপোর্ট করতে গিয়ে তার যত অন্যায় আছে ব্লাইন্ডলি কোনো লজিক ছাড়া সে বলে যাচ্ছে তার হয়ে কথা। আমি বলছি তোমাদের সবটা বুঝিয়ে বলছি যে আমি কেন এই বিষয়টা আজকে এইভাবে উপস্থাপন করলাম। ব্যাপারটা হচ্ছে যে কালকে একটা লাইভ আমরা দেখেছি যেখানে মন্দিরা সোমনাথ ছিল এবং ওদের বিষয়টা নিয়ে যে যে চ্যানেল থেকে ওদের এগেনস্টে জাত নয় তাই নোংরামি করা হচ্ছে, আমি করা হচ্ছে কথাটা ইউজ করছি, করা হয়েছে বলছি না, খেয়াল করো, কারণ ব্যাপারটাই তাই। ওদের বাচ্চাটা বড় হচ্ছে, যে ব্যাপারের মধ্যে মন্দিরে ইনভলভ হয়ে পড়েছিল সেই ব্যাপারটা ভালো ছিল না, নোংরা ছিল, সে নিজে মুখে হাজারবার সহস্রবার স্বীকার করেছে। আজকেও সে মানে গত কালের ভিডিওতে স্বীকার করেছে, আজ সকালে দুজনে স্বামী স্ত্রী একটা ভিডিও করেছে তাতে সে বলছে। কিন্তু তার বক্তব্য যেটা তো হয়ে গেছে, তখন তো তুমি আমাকে বেছে বেছে, সে আমি বলেছি বলেই হোক বা যে কারণেই হোক, আমায় বেছে বেছে তুমি প্রচুর ভিউজ আর রেভিনিউজ তো কামিয়েছো। তারপরে এখন তুমি আবার কেন সেই পুরনো কাসুন্দি ঘেঁটেই যাচ্ছ, তার খারাপ এফেক্ট আমার মেয়ের ওপর পড়ছে, ওদের এটা বক্তব্য। এবং ওদের সঙ্গে যে আমাদের সমাজসেবিকা দিদি ছিলেন, এগুলো আমরা সব দেখেছি কালকে যে অনেকেই ছিল, আর কারা ছিল দ্যাট ডাজেন্ট ম্যাটার, যে উনি ছিলেন ম্যাডাম এবং ওরা দুজন ছিল, আমি এদের তিনজনকেই দেখেছি। আর কে কী বলছে না বলছে অতটাও ম্যাটার করে না তো এক্ষেত্রে। তো ব্যাপারটা হচ্ছে যে এই মহিলা, এই জলনদীপের বুড়ি বসে গেছে বলতে যে ও তো এরম করেছিল এবং ওকে দেখে নাকি ওনার যে ছোট্ট সোনামা, যে ছোট্ট মেয়েটা, সে পরকীয়া করতে শিখে গেছিলো। ভাই, হ্যাঁ ভাবা যায়, একটা ঘরের বউ সে অন্য একজনকে দেখেছে পরকীয়া করতে এবং চূড়ান্ত পর্যায়ে সব কিছু দেখেছে ওয়াইটিতে, দেখে সে নাকি শিখে গেছে এবং তাকে নাকি তার স্বামী বলেছিল ছেলের মুখের দিকে তাকিয়ে এইসব করতে। ভাবা যায়, মানে গল্পের গরু কোন গাছে উঠেছে, ওনার পোতা কোনো গাছ আছে হয়তো, ওনার সেই কোন কোথায় থাকেন উনি, কোন সুদূরে, সেখানে হয়তো আছে, তো গল্পের গরুকে উনি ওই গাছে তুলে দিতে চাইছেন। ওনার বক্তব্য মানে ব্লাইন্ডলি, এই মহিলা ব্লাইন্ডলি এটাই বলতে চাইছে, আমি তোমাদের পরিষ্কার করে বলছি বুঝিয়ে, যে এই যে যদি আমরা তখন মন্দিরা যাই করে থাকুক নাই করে থাকুক, তখন তাকে প্রচুর গালাগালি করা হয়েছে, সমস্ত চ্যানেল থেকে তাকে প্রচুর রোস্ট করা হয়েছে এবং তাকে স্বাভাবিক জীবনে সুস্থ জীবনে ফেরত আসতে বলা হয়েছে, এটা বোঝানো হয়েছে তার স্বামীর কোনোই দোষ নেই, কেউ বেকার থাকলে বা রোজগার কম থাকলে সেটা তার অ্যাজ সাচ দোষ বলে কাউন্ট হতে পারে না। তাকে তার ওয়াইফ যে প্রচুর টাকা কামায় সে ছেড়ে এই গ্রাউন্ডে যেতে পারে না, বা এটা অন্যায় হচ্ছে বা কিছু না হোক, তোমাদের মধ্যে যত গণ্ডগোল থাক বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা এক হয়ে যাও, এবং ফাইনালি সেটা হয়েছে। এই মহিলা, এই যে জলনা বুড়ি, এর বক্তব্যই অন্য। কী বক্তব্য আমি বলছি, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই।
আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওর মূল প্রসঙ্গে আবার ফিরে যাই। যেটা বলছিলাম যে এই যে জ্বলন বুড়ি, এর না আছে ঘটে কোনো বুদ্ধি, না আছে কিছু, অথবা আমি জানি না আদৌ কিছু আছে কি না, সেগুলো যদি থাকে সে সাইডে সরিয়ে রেখে পারপাসলি ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা সে ওয়াইটির মধ্যে উত্তেজনা তৈরি করার জন্য রটাচ্ছে। কি কথা, যে কালকের লাইভে যে খুব তোল্লাই দেওয়া হলো, এমন একটা ভাব করা হলো যেন মন্দিরা খুব ভালো কাজ করেছে, যেন সে কিছু করেইনি। তাহলে তাই যদি হয়, তাকে যদি সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মানে হিংসা, জলনাবুড়ির জ্বলন ধরে গেছে আবার, যে সে এত কাণ্ড করার পর তাদের ভিউজ কিন্তু যথেষ্টই আছে, তাও এখনও 80,000 ভিউ হয় ওর চ্যানেলে, যথেষ্ট সেটা। তাহলে সেটা কেন? বা এখনও এই যে অনলাইনে লোকে ইয়েস ইয়েস লিখছে, ম্যাডাম বলছেন যে ওদের সাপোর্টে থাকলে ইয়েস লিখুন, সাপোর্টে না থাকলে নো লিখুন। নো কেউ প্রায় লিখছেই না, আমার চোখে পড়েনি, সবাই ইয়েস 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 লিখছে। এইখানেই হচ্ছে জ্বলনবুড়ির রাগ, যে সমাজের লোকজন এবং ডেফিনেটলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অনেকেই, তারা কেন মন্দিরা ফিরে আসার পর তাকে সাপোর্ট করছে, তাকে ভালোবাসছে, তাকে ভালো ভালো কথা বলছে, তার সঙ্গে ভালো করে কথা বলছে, কেন তাকে নিয়ে নোংরামি করে ভিডিও করছে না, যেরকম একজন করে যাচ্ছে, সে কেস খেয়েছে, কেস খাওয়ার পরেও তার লজ্জা নেই। আমরা জানতে পেরেছি সে জামিনে ছাড়া আছে, এটা আমরা জানতে পেরেছি কিন্তু খোদ ম্যাডামের মুখ থেকে। ঠিক আছে, উনি একটি ভিডিওতে বা ওই আকাশবার্তা যে আকাশবাণী দেন তাতে বলেছেন। তো কথা হচ্ছে যে এই যে এনার বক্তব্য, এই জ্বলন বুড়ির বক্তব্য, যে ওকে যদি সবাই মেনে নিচ্ছে তাহলে এই মেয়েটাকে কেন কন্ডেম করা হচ্ছে, যে ওকে দেখেই তো শিখেছে, ওকে দেখেই তো পরকীয়া করতে শিখলো। মানে মন্দিরা পরকীয়া করার আগে জ্বলন বুড়ির বক্তব্য অনুযায়ী মিনিংটা এটাই দাঁড়ায়, পৃথিবীতে বা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে কোনো পরকীয়া কেউ করেনি, এবং এই মেয়েটি জাস্ট মায়ের পেট থেকে পড়েই ওর বিয়ে হয়ে গেছিলো। আমি একটা কথা বলতে চাই, এই যে বাচ্চা মেয়ে, ছোট্ট সোনামা, কিছু বোঝে না, নেকি করে সেজন্য কথা বলে, ও তো একটা বাচ্চা মেয়ে, ওর তো 18 বছরে বিয়ে হয়েছিল, এই সমস্ত শুনে আসছি আজ অনেক দিন ধরে। আমার একটা বক্তব্য আছে এখানে, যে মেয়ের 18 বছরে বিয়ে হয়েছিল, তার 20 বছর বয়স হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়, সে তো জানে যে, আমি কিন্তু এখন কথাটা খুব বলবো, কারোর খারাপ লাগলে আমার করার কিছু নেই, কারণ আমাকে বলতে হবে, অনেক দিন ধরে কথাটা আমার মাথায় ঘুরছে, আমি বলিনি কিন্তু আজকে আমি বলবো। যে মেয়ের কিনা প্রায় 20 বছর বয়স বা 20 বছর হয়েছে, তখন তার একটি শিশু সন্তান হয়, তা আমি বলছি না সেটা অপরাধ, তার স্বামীর সন্তান নিশ্চয়ই, সেটা কোনো অপরাধ নয়, কিন্তু সেই মেয়ে যদি এতই কচি আর বাচ্চা হবে, তাহলে প্রথম কথা তার বাবা মা তার বিয়েই বা দিয়েছিল কেন? আর সেই মেয়ে জানে যে বিয়ের পরে স্বামীর সঙ্গে কীভাবে শুতে হয়, আর শুয়ে কীভাবে বাচ্চা হয়, এবং বাচ্চা হয়েও গেছে, এটা আমি বলতে বাধ্য হলাম। তাহলে সে ছোট মেয়ে থাকছে কি করে? তার বাচ্চার যখন 3.25 বছর বয়স, তখন সে পরকীয়া করে বাড়ি ছেড়ে বেরোচ্ছে, কাকতালীয়ভাবে সেটা মন্দিরার এই পরকীয়া তখন শেষ, সেই সময়ের সঙ্গে কন্টেম্পোরারি হয়ে গেছে, সময়টা মিলে গেছিল। তার মানে কি করে এটা দাঁড়ায় যে মন্দিরা এর জন্য দায়ী? ও মন্দিরাকে দেখে শিখলো, তার মাথার মধ্যে সব ভালো ভালো জিনিস বিরাজ করছিল, সে হঠাৎ করে মন্দিরাকে দেখে শিখলো বা বুঝলো যে আমাকেও পরকীয়া কাজটা করতে হবে, কারণ ওর পরকীয়া করে ভিউজ হয়েছে, তাহলে কি আমার পরকীয়া করে ভিউজ হবে? মানে কি এক্স্যাক্টলি কি বলতে চাইছে জ্বলন বুড়ি? সেজন্যই আমি বলছি যে জ্বলন বুড়ি, এই মাসিমা হচ্ছে মোস্ট কনফিউজড মাসিমা। কারণ হচ্ছে এটাই ভেবেছিল যে কন্ট্রোভার্সি করা মানে ভীষণ ইজি একটা টাস্ক, মানে এটা কোনো কাজই না, আসলে এটা কোনো কাজই না। ক্যামেরাটা খুলবো, যা হোক তা হোক, বেদর করে ওই সুয়েজ ক্যানেলের মাঝখান দিয়ে বলবো, আর লোকে একবারে গিলে খাবে। কারণ আমি এমন একজনকে সাপোর্ট করে বলবো, তিনি আগে দেখে নিয়েছেন দালালদীপ ভাই এটা করে অনেক ভিউজ কামিয়েছে, মন্দিরাকে বেছে পরে একে বেছে, সেই জন্য এই মহিলার মনে হয়েছে যে কন্ট্রোভার্সি করতে হলে কোনো যোগ্যতার প্রয়োজনই নেই, কোনো কথাবার্তা বলার জানতে হবে না, যে হাউ টু স্পিক, উনি যা হোক তা হোক বলবেন, উনি যার নামে যা তা বলবেন, উনি যাকে তাকে নোংরা মেয়ে ছেলে বলবেন, উনি দীপের মা সম্বন্ধে, তিনি যত বয়স্কাই হোক, তিনি যেমন মানুষই হন, তাকে যারা চেনে তারা জানে উনি কেমন মানুষ, তো তার সম্বন্ধে যা খুশি বলবেন ইনি, কিন্তু সবাই সেটা খুব গিলে খাবে, মানে ওনার দর্শকরা সেটা প্রচণ্ড খাবে। কিন্তু উনি এটা ভুলে গেছেন যে ওনার দর্শক ছাড়াও চ্যানেলটা কিন্তু অন্যদের চোখেও পড়ছে, ওনাকে সমালোচিত হতে হবে, উনি ভয় পাচ্ছেন, জ্বলন বুড়ি ভয় কিন্তু পাচ্ছে, ভয় তার চোখে মুখে ফুটে উঠেছে, কিন্তু শি হ্যাজ বিন পেড, তাকে টাকা পয়সা দেওয়া হচ্ছে, এবং সেটাই নিশ্চয়ই তাই, নাহলে তার স্বার্থটা কী? সে এত রিস্ক কেন নেবে? একটা চ্যানেলের নামে রেগুলার এত মিথ্যে কথা সে কেন বলবে? এটা তোমরা আমাকে বলো, কমেন্ট করে অতি অবশ্যই জানাও ব্যাপারটা। এই বুড়ি এত রিস্ক কেন নিচ্ছে, যেখানে চোখের সামনে দেখা যাচ্ছে যে আরেকটি চ্যানেলের এখন কি অবস্থা, সে যথেষ্ট প্যাচে জড়িয়ে গেছে, তার কেস কামারি, তার জামিনে ছাড়া আছে সে, তাহলে এই বুড়িও কি চাইছে যে এরকমই কিছু হোক? এটা হচ্ছে এই বুড়ি সম্বন্ধে আমার যা বক্তব্য ছিল, আমি বলে দিলাম। এইবার আসি যে একটু আমার বলার আছে ফোকলার বান্ধবীর ভিডিও নিয়ে, গত কালকের ভিডিও, আজকের ভিডিওতে বিশেষ কিছু নেই,
বাপি বাড়ি এসছে এবং সেই জন্য বাপি খাসির মাংস নিয়ে এসছে। তো ওই নিজেই মাংসটা রান্না করলো, আর টাইটেলটা আজকে নর্মাল, যে সবাইকে রান্না করে খাওয়ালাম, খাসির মাংসের কথাই বলেছে। ভেরি নর্মাল, আমাদের কারোর কিছু বলার নেই, সেটার মধ্যে কোনো কিছু নেই। সবাই স্নান করছে, খাচ্ছে, রান্না করছে, দ্যাটস ইট। ওর ভিডিওতে আর কোনো কিছু নেই। আজকের ভিডিও যথেষ্ট শর্ট এবং এইটুকুই। কিন্তু গত কালকের ভিডিওতে যখন ঝড় উঠেছে দেখালো, আর সব কিছু ঠিক আছে, ও ভালো কথা, লাইফা দাদা ন্যাড়া হয়ে গেছে, খুব ভালো কথা, সেটা গরমে অনেকেই হচ্ছে, সেটা কোনো কথা না, একটু মানে হাসির এলিমেন্টটা অ্যাড হলো আর কি। ওকে দেখে এমনি খালি গায়ে সারাদিন ঘুরে বেড়ায়, এবং এত বড় বড় ভুঁড়ি নিয়ে দেখলাম দাদা বাবা দুজনেই খালি গা। মানে কালকে কিন্তু যথেষ্ট ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, বৃষ্টি হয়েছে, ওদের ওখানেও হয়েছে, ও বলছিল যে ঠান্ডা ঠান্ডা, মেয়েটি বলছিল, সেখানেও বাবা আর দাদা কিন্তু খালি গায়ে ঘুরছে। মানে খালি গায়ে ঘোরাটা হচ্ছে ওদের ট্র্যাডিশন, এটার জন্য মানে কোনো আবহাওয়ার কোনো ব্যাপার নেই। এবং জামা কাপড় তো নিশ্চয়ই আছে, পরতে ভালো লাগে না, বোঝাই যাচ্ছে। যাই হোক, সেটা বলে বলে চেঞ্জ করানো যাচ্ছে না, যখন হবে না, বোঝা গেছে। তো সেটা এমন কিছু বিরাট অপরাধের কাজ নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে যখন বৌদিকে দেখানো হচ্ছে ছাদের ওপর একটা মই লাগানো হলো, বৌদি একটা শর্ট একটা জামা পরে আছে, হাঁটুর উপরে জামাটা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জামাটা উড়ছে, বৌদির থাই পর্যন্ত দেখা যাচ্ছে। এটা কি দেখানো হলো আর কেন দেখানো হলো? খুব ভালো কথা, এসে গেছে ক্যামেরায়, তখন কন্ট্রোল করা যায়নি ক্যামেরা, বা বোঝা যায়নি। যখন এডিট করা হচ্ছে, ননদ এডিট করছে, এটা পারপাসলি রেখে দেওয়া হয়েছে। কেন? বৌদি কি একটা বিক্রি করার জিনিস? তাহলে বউ বেচে খেয়েছিল, তার হাজবেন্ড, তার বক্তব্য, তাহলে নিজে তো ছেলে বেচে তো খাচ্ছেই, এবং ফোকলাকেও বেচে, অনেক কিছু আমরা দেখতে পাই, সেগুলো না হয় সাইডে রাখলাম, কিন্তু বৌদিকে কেন বেচা হচ্ছে? সে গরিব ঘরের মেয়ে বলে? কেন? এটার উত্তর তো দিতে হবে, এটার উত্তর তো দিতে হবে। সে তাকে শুটকি, কালি, মানে যা কিছু হাওয়া দিলে উড়ে যাবে, তখনই বলছিল ওই ধরো ধরো শিগগির, হাওয়া দিলে উড়ে যাবে। তারপর তার হাজব্যান্ড এসে তার পাশে দাঁড়ালো, বোধহয় হাওয়া দিলে উড়ে যাবে ভেবে ধরতে গেছে, জানি না, বোন বলছে যখন হতেও পারে। তো তার জামা উড়ে গেল এবং তার থাই পর্যন্ত দেখা গেল, মানে কিছু বলার নেই। এই যে ঘরের বউকে নিয়ে এই নোংরামিটা করা হচ্ছে, তখন আর বউ বাঁচা হচ্ছে না? এর উত্তরটাও তো আমাদের জানতে হবে, তাই না? আমি তো লজিক দিয়েই কথা বলছি, লজিক্যালি উত্তরটা চাইছি। তো ওইদিকের যারা আছে, আমাদের দালাল দীপভাই থেকে শুরু করে বাকি সব যারা চাটাপাটি রয়েছে, তারাই না হয় উত্তরটা দিয়ে দিক, কারণ তারা তো ওর হয়ে কথা বলে দিক যে বৌদির পাটা থাই পর্যন্ত দেখানো কেন যাবে, কোন যুক্তিতে দেখানো যাবে, এটা কেন কাটা গেল না? যে দালাল দীপভাই বসেছিল যে ওদের যে ঠাম্মা ওদের বাড়িতে আসে, দীপের বাড়িতে, সেই ঠাম্মার সাইড দিয়ে, উনি যেহেতু ব্লাউজ পরেন না, ওনার একটু প্রাইভেট পার্টস বডি দেখা গেছে, তো উনি বয়স্কা মহিলা, তবুও আমি বলবো দীপের এটা উচিত ছিল কেটে দেওয়া। অনেকটা দেখা গেছে, অনেকক্ষণ ধরে দীপ দেখতে পাচ্ছিল না সেই মোমেন্টে, কিন্তু আবারও বলবো এডিট করার সময় চোখে পড়েছিল। এগুলো কেন করছো আমি জানি না, এই জিনিসগুলো কিন্তু তুমি যথেষ্ট এডিট করতে ভালো পারো, এগুলো করো না, তাহলে বেকার সমালোচিত হতে হবে, সেটা নেওয়ার জন্য তাহলে তৈরি থাকবে। তাহলে কি কন্ট্রোভার্সি চাইছো আমি জানি না, আমি কিন্তু এটা বলবো, আমি কারুর হয়ে কথা বলি না, যার যেখানে ভুল দেখবো অতি অবশ্যই বলবো। এগুলো কি উল্টো দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে তুলে দেওয়া নয়? আমারও খারাপ লেগেছিল জিনিসটা, যে অনেকটা পোর্শন এরকম এডিট করার সময় দেখা গেছে, তাহলে কেন ওই জায়গাগুলো কেটে দেওয়া হলো না? এত তো তোমার তাড়া থাকার কথা নয়, তুমি জানতে এটা নিয়ে কথা হবে, তাহলে কেন কেটে দিলে না? ঠিক আছে, এটা আমার বলার ছিল, জিনিসগুলো খেয়ালে রাখবে, নাহলে আমি কিন্তু এদিকেরও না ওদিকেরও না, আমি কিন্তু বলবো, এটা হচ্ছে কথা। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, আজকে দীপের যে ভিডিওটা দেখলাম, সেটাই দেখলাম ও কলকাতায় দ্য পার্ক এই হোটেলটাতে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছে, কোনো হোমরা চোমরা কেউই হবেন, কারণ পার্ক স্ট্রিটে এরকম একটা জায়গায় ও যখন এতটা এসে 2.5 ঘন্টা ট্রেন জার্নি করে দেখা করেছে, ডেফিনেটলি ওর কোনো কোর্ট কাছারি কেসের ব্যাপারেই হয়তো কাজ টাজ থাকবে, অবশ্যই তাই মনে হয়, কারণ ও কিছু জানালো না, অন্য কিছু হলে নিশ্চয়ই জানাতো, পরে হয়তো কখনো বলবে, বা জানি না, এত কিছু কেস কামারি কখন আর বলবে। আর না বলুক, সেটা ঠিক আছে, বলার তো দরকার নেই, এত শুনে আমরা করবোই বা কি। আর যেটুকু জানার কি কেস আছে না আছে, ওই কোর্ট অ্যাপ, ওটাই তো দেখা যায়। কথা হচ্ছে যে তারপরে ও সারাদিন ধরে ওর বিশেষ কিছু খাওয়া হয়নি, তো বাড়ি ফিরলো যখন, তখন প্রায় সন্ধে লেগে এসছে, 6:30 মতন বাজে। বাড়ি ফিরলো, এমনি স্টেডি ছিল, কারণ কালকে খুব একটা গরম ছিল না, গরম গরম বলেওনি সেজন্য। তো দুপুরে ওর খাওয়া হয়নি, একটু চানা বাটুরা এই খেয়েছিল, ওই নিউ মার্কেটে গেলে আমরা ওটাই খাই, বোধহয় ওই দোকানেই খাই, দেখে তাই মনে হলো। কিছু কেনাকাটা ছিল ওর, চাঁদনি থেকে নিউ মার্কেট থেকে ও বেছে বেছে সেগুলো কিনলো। সবচেয়ে যেটা ভালো খবর সেটা হচ্ছে মাইকটা কিনেছে, যে মাইকটার জন্য কথা শোনা যায় না, এবারে ও একটা মাইক কিনেছে, যেটা দিয়ে ভালো মাইক দেখেই বোঝা যাচ্ছিলো কথা ভালো শোনা যাবে, আশা করা যায়। তো কথা হচ্ছে যে তারপরে ফিরে এলো যখন, ওর মা ওকে মাঝখানে ফোন করে বলেছেন, ওর মাকে অনেকবার মেলায় যেতে বলেছিল, উনি যাননি, এইবারে মেলা শেষ দিন, তখন মায়ের মনে হয়েছে যাই, ঠাকুরও তো দেখা হলো না, সারাদিন ঘরের কাজ, তো বলছে তুই আয় মেলায় যাব। তো বাড়ি ফিরে স্নান টান করে, খাওয়া দাওয়া তখনও হয়নি, তো মেলায় গেল, মেলায় গিয়ে ওই টুকিটাকি ফুচকা টুচকা খাওয়ালো। এইবারে জলনদীপের মাসিমা, জলনদীপ মাসিমা তো বসে যায়, বাচ্চাকে নাকি ওরা খেতে দেয় না, আর মেলায় নিয়ে গিয়ে খালি বাজে বাজে খাবার খাচ্ছে। তার আগে পুরীতে হোটেলে সমানে খাইয়েছে, যদিও আমরা দেখেছি যে হোটেলে কিন্তু
একদম নর্মাল বাড়ির মতন খাওয়া দাওয়া, কোনো তেল মশলা ঝালের ব্যাপার নেই। ওইগুলো মানে ওই হোটেলগুলো হচ্ছে তোমার এই টাইপের, হোমস্টে টাইপের খাওয়া দাওয়া, ভীষণই নর্মাল সুস্বাদু বাড়ির খাবারের মতো নয়। তো যাই হোক, জলনদীপের মাসিমার তো বাচ্চাকে উনি দেখতে পান শুধু ভাত দিয়ে খাচ্ছে, শুধু সাদা ভাত আর কিছু না, কখনো ভাতও দেয় না, মানে দেয়ই না, অথচ বাচ্চা নেচে বেড়াচ্ছে, একদম না খেয়ে আছে দিনের পর দিন। তা আমার বক্তব্য, মাসিমা এত যখন চিন্তা, তো তোমার ওই সোনামা ওকে নিয়ে যায়নি কেন বলো তো? যখন চলে গেছিলো ওই যে পোটলাপুটলি গুছিয়ে মা দাদাকে ফোন করে ডেকে, তখন বাচ্চাটাকে ওঠানোর কথাটা কেন মনে ছিল না? ও নিশ্চয়ই মনে হয়েছিল যে এই বাড়িতে যত্নে থাকবে, ভালো থাকবে, আর নিজে যত্নে রাখতে পারবে না, সেজন্যই তো নিয়ে যায়নি। এখনও যে নাটকটা চলছে, কোনো কাস্টডি ফাইল করেনি, এটা আমি বলছি না, এটা ম্যাডামের মুখ থেকে আমরা শুনেছি, বাচ্চার জন্য কাস্টডি ফাইল এখনও অবধি করা হয়নি। এই যে নাটকটা চলছে, বাচ্চা আসবে বাচ্চা আসবে, বাচ্চার জন্য এটাকে না সেটা করায়, ফ্যান কিনছি, হ্যানা করছি, সমস্তটাই গল্প, সবটাই কন্টেন্ট, ভিডিও বেচার জন্য, আর কিছুই না। তো মাসিমা তুমি এত নাচানাচি করছো কেন? বাচ্চা সাদা ভাত খাচ্ছে, এ করছে, তুমি একেবারে মনে হচ্ছে যেন সেই যখন বলে, এই জলনদীপের মাসি যখন বলে না যে হ্যাঁ 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 মাটা মাটা তো ঢুকে থাকতো এসি রুমে, ছেলে বউয়ের মাঝখানে শুয়ে থাকতো, আমার তো শুনে ওনার মুখে মনে হয় মা শুয়ে থাকতো না, উনি নিজেই শুয়ে থাকতেন। শোয়ার ব্যাপারটা এমনভাবে বলে, আর এমনভাবে বলে ওর মা ঢুকে পড়তো, আর এমনভাবেই সব কিছু বলে, মনে হয় যে উনি না ওদের বাড়িতে প্রেজেন্ট আছেন। পুরীতেও মনে হয় সঙ্গে উনি আয়ামাসি হয়ে গেছিলেন, ওই বাচ্চার আয়ামাসি, তাই দেখেছে, খেতে দেয় না, সবাইকে একটা করে লুচি দিয়েছিল, রাক্ষসের মতন ওর মা সমস্ত লুচি খেয়ে নিল। এই এত এত নোংরা কথা বলার পর আমাদের মতো যারা কন্ট্রোভার্সি করি তাদেরকে বলে নোংরা মেয়ে ছেলে। ওই মেয়ে ছেলে মানে ওই মহিলার না, ওই যে মেয়ে ছেলে কথাটা বলে, ওই উনি তো নিজেই সেইটা, ওনার মুখে ভালো করে ওই যে আমার যে দর্শকরা বলেছে যে ওই পায়খানা পরিষ্কার করার ব্রাশে শিয়ালের পটি লাগিয়ে ঘষে দিতে, ওটাই ইচ্ছা করে। এতই অসভ্যের মতন কথাবার্তা বলে যে কোনো মানে কমন সেন্স নেই, কিচ্ছু নেই, জাস্ট কিচ্ছু নেই, যেন ভাবা যায় না। তো যাই হোক, এইগুলো মানে ওনাকে নিয়ে বলে তো শেষ হবে না। আর উনি বললাম না আমি, ওনার না কন্ট্রোভার্সি করার জন্য মিনিমাম যে যোগ্যতাটা লাগে সেটাও কিন্তু ওনার নেই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না পরিণতি কী দাঁড়াবে, যা করে যাচ্ছে এখনও চালিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, তবে কিন্তু মাসিমার ধার কমেছে, এত গাতন খাচ্ছে না বিভিন্ন চ্যানেল থেকে, মাসিমার ধার কমেছে। ও আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, মানে এটা বলতেই হবে, এটা না বললে হবে না, যেটা যে এই যে দীপ যে কেসটা তুলে নিয়েছে, এটা নিয়ে অনেক কথা, আমাদের যে মিলির একটা ও ভিডিও করেছিল, ও বুঝতে পারেনি, না বুঝে ও মানে তখন ও জানতো না, যখন জেনেছে তখন ও বুঝতে পেরেছে। আমি ওকে বলেছিলাম যে, আমি ওর কমেন্টে গিয়ে বলেছিলাম যে তুমি দেখে নাও, ম্যাডাম কিন্তু জানিয়েছেন এই ব্যাপারে। তো ম্যাডাম যেটা বলছেন, উনি কিন্তু খুব চাঁচা ছোলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সমস্ত পাবলিককে, ইনক্লুডিং মিলি, প্রত্যেককেই, যে কারুর মনে কোনো ধোঁয়াশা যেন না থাকে। কেসটা তোলা হয়েছে, যে কেসটা কোনো ফলস কেস ছিল না, এই যে চুনা, কোনো ফলস কেস ছিল না। আরও বাকি দালালদেরও বলছি, আর জলন মাসিমাকে তো অবশ্যই বলছি, আর জলন বুড়ি, আর জলন মাসিমা তোমাকে বলছি, শোনো, যে কেসটা কোনো ফলস কেস দেয়নি, কেসের মধ্যে কিছু টেকনিক্যাল মিস্টেক ছিল, যেটা পরবর্তীকালে ওকে অনেক এক্সট্রা টাকা দিতে হতো, কম্পেনসেট করতে হতো ওই ভুলটা থেকে যাওয়ার জন্য। সেই কারণে কেসটা রাখার কোনো প্রয়োজনই নেই, ওর ফেভারে কিছু যাবে না, সেজন্য কেসটা ওকে দিয়ে উইথড্র করানো হয়েছে, অ্যান্ড দ্যাটস ইট, আর কিচ্ছু না। এটা এমন না যে জেনে বুঝে যাই আমার এখনও বিবাহিত বউ, তার উপর একটা মিথ্যা অ্যালিগেশন দিয়ে আসি, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ, যারা বোঝবার তারা অল্প কথাতেই বোঝে, আর যারা বুঝবো না আগে থেকে ঠিক করে নেয়, যেমন আমাদের জালাম মাসিমা, উনি বুঝবেন না, ওনার বোঝার মতন বললাম তো ক্যাপাসিটিটাই নেই। বাসন মাজার জন্য একটা স্কিল লাগে, ওনার কোনো স্কিলই নেই। উনি জাস্ট ভাবেন যে এটাকেই কন্ট্রোভার্সি বলে, যে ওই একটা ডিয়ার ফ্রেন্ডস করে এসে বসে যাব আর যা খুশি বলবো, ব্যাস আমার রেভিনিউ ঢুকবে, এটাই উনি মনে করেন। আমি যতটুকু ওনাকে অ্যানালিসিস করলাম এতদিন ধরে, যতটা বুঝলাম। এবার তোমরা বলো, তোমরাও যারা দেখেছো বা দেখোনি, আমার কাছে শুনেছো বা আরও অন্য চ্যানেলে দেখেছো, তারা কমেন্ট করে আমাকে জানাও যে আমি ঠিক বলছি না ভুল বলছি। চলো, ভিডিও আর লম্বা করবো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো ঠিক করে করছো না। যারা করছো না তাদের বলছি, যারা করছো তাদেরকে একদম তো ভালোবাসা অবশ্যই। তো এগুলোই করো, আর ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।